তাহলে ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন, হোয়াট আর দ্য পয়েন্টস ইউ শুড টেল। যদি জাস্ট বলে ডিসক্রাইব করতে তাহলে ডাইরেক্টলি ডিসক্রিপশন করবে, না হলে আইডেন্টিফিকেশন করবে। তাহলে ফার্স্ট ইজ আইডেন্টিফিকেশন, নাম্বার 2 ইজ ডেসক্রিপশন। ইন ডেসক্রিপশন হোয়াট ইউ শুড মেনশন, নাম্বার 1 সাইজ, সাইজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট, যদি কোনো অবভিয়াস সাইজ থাকে তাহলে সাইজটা মেনশন করতে হবে। যদি কোনো স্পেশাল ফিচার্স থাকে, যেমন এটা সেলফ রিটেইনিং বলা হয়, ঠিক আছে, সেলফ রিটেইনিং ক্যাথেটার, বা কাফড বা নন কাফড এন্ডোট্রাকিয়াল টিউবের ক্ষেত্রে, বা ক্যানুলার ক্ষেত্রে আমরা ওরকম কিছু স্পেসিফিকেশনস ইউজ করি, কতটা চ্যানেলস আছে, বাই ওয়ে না ওয়ান ওয়ে, সেগুলো আমরা ইউজ করি, সেই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সগুলো মেনশন করতে হবে। স্পেশালি সাইজটা মেনশন করতে ভুলবে না অ্যাট দ্য টাইম অফ ডেসক্রিপশন। অ্যান্ড ইফ তোমাদের মনে থাকে, যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে দ্য মেথড অফ স্টেরিলাইজেশন, মেথডস অফ স্টেরিলাইজেশন। অনেক বিশেষ করে যারা পুরনো যুগের স্যার, তারা এটা নিয়ে খুব বদার্ড। কেন বদার্ড? কারণ ওনাদের যুগে সবকিছু প্লাস্টিকের ছিল না, স্টিলের ছিল। তাহলে অটোক্লেভিং প্রসেসটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, সেই কারণে অটোক্লেভিংটা আলাদা করে, স্টেরিলাইজেশন প্রসেসটা আলাদা করে একটা ইম্পর্টেন্স দেওয়া হয়। কিন্তু আমরা বাই ডিফল্ট সবকিছু স্টেরিলাইজড পাই, একবার ইউজ করে তারপরে ফেলে দিই। তো সেক্ষেত্রে স্টেরিলাইজেশনটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি তুমি বলতে পারো, ইট উইল বি আ বোনাস পয়েন্ট, রাইট? সো দ্য প্রসেস অফ স্টেরিলাইজেশন অফ দ্য টিপিক্যাল ইনস্ট্রুমেন্ট ইফ রিকোয়ার্ড অ্যাট ওয়ার্ক, রাইট? আচ্ছা, তারপরে তুমি ডেসক্রিপশন হলো, এরপরে ইন্ডিকেশন। সো হোয়াট আর দ্য পসিবল ইন্ডিকেশন? ইন্ডিকেশনের মধ্যে অনেক বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, তাদের কিছু ডায়াগনস্টিক ইন্ডিকেশন থাকে, তাদের থেরাপিউটিক ইন্ডিকেশন থাকে। তো জাস্ট ওইভাবেই মেনশন করবে, ডায়াগনস্টিক ইন্ডিকেশন, নেক্সট থেরাপিউটিক ইন্ডিকেশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি মেনশন করবে? তারপরে মেনশন করতে হবে প্রসিডিওর। যে প্রসিডিওরের মধ্যে যে সমস্ত পয়েন্টসগুলো একদমই ভুলবে না, সেগুলো আলাদা করে মেনশন করো। 1 নম্বর প্রসিডিওরের মধ্যে consent and counseling of the patient for each and every instrument, consent and counseling of the patient, right? Number 1. Number 2, sterilization, antiseptic dressing and draping, sterilization বলেন সেটাকে antiseptic dressing and draping, মানে পুরো ব্যাপারটা যেন অ্যান্টিসেপটিক হয়, যেন আমি যে জিনিসটা, যে প্রসিডিওরটা করছি, তাতে যেন আমরা ইনফেকশন ইন্ট্রোডিউস না করি, ঠিক আছে? তারপরে প্রসিডিওর ইটসেলফ, না, তারপরে লিখবে পেশেন্টস পজিশন, কোন পজিশনে আমরা ইনস্ট্রুমেন্টেশনটা করব। যদি ধরুন আইভি কানেকশন হয়, পজিশন ডাজন্ট ম্যাটার, কিন্তু যদি লাম্বার পাংচার হয়, এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন হয়, বা ফলিস ক্যাথেটার ইনসারশন হয়, মেল অ্যান্ড ফিমেল, অ্যান্ড যদি পেশেন্টের ইভেন রাইলস টিউব যদি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে পজিশন ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, ফর ইউর এমসিকিউ। তোমরা যদি ইন্টারনাল আইএনআই দাও, তাহলে সেখানে ওরা টিপিক্যালি পজিশন নিয়ে খুব বেশি বদার্ড, ঠিক আছে? ব্যাক টু ব্যাক অনেকগুলো এনইসিটে কোশ্চেন দিত ওরা পজিশনের উপরে, রাইলস টিউব কি পজিশনে পড়াবে, ফলিস ক্যাথেটার কতটা ধরে না, এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন কোন পজিশনে করবে, পেশেন্টের আইডিয়াল পজিশন কি হওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি হলো পয়েন্ট প্রসিডিওরের মধ্যে? তারপরে নাম্বার 5 হলো প্রসিডিওর ইটসেলফ, প্রসিডিওর প্রপার, কি প্রসিডিওরে তোমাকে জিনিসটা করতে হবে। তারপরে ফিক্সেশন, প্রসিডিওর ইটসেলফ, সেখানের মধ্যে লাস্ট পয়েন্টে ফিক্সেশন থাকে, কিভাবে ইন্ট্রোডিউস করবে, কিভাবে ফিক্স করবে, দুটো ইম্পর্টেন্ট। সেটা আমরা এক একটা ইনস্ট্রুমেন্টে এক ধরনের হবে, সেটা আমরা ডিসকাশন করব। তারপরে প্রসিডিওর হয়ে গেল, সেখানে হলো লাস্টে এবার আমাদের জানতে হবে যে হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন। ইন্ডিকেশন বলেছিলাম প্রথমে, ডায়াগনস্টিক, থেরাপিউটিক, তারপরে আমরা কন্ট্রাইন্ডিকেশনটা আগেও লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে আমরা জানবো কমপ্লিকেশন। কমপ্লিকেশনটা হলো প্রসিডিওর পরে আমরা মনে রাখবো। এরকম স্ট্র্যাটেজিক ওয়েতে যদি আমরা মনে রাখি, তাহলে জিনিসগুলো আমাদের গোছানো থাকবে, আমরা কোনো জিনিস মিস করবো না বলার সময়। বেসিক্যালি ভাইভাতে আমরা লেখার সময় অনেক কিছু গুছিয়ে লিখতে পারি অনেকেই, অ্যাটলিস্ট ইট ইজ ভেরি ট্রু ফর মি, যে লেখার সময় গুছিয়ে লিখতে পারি, কিন্তু বলতে গিয়ে অনেক সময় উল্টোপাল্টা হয়ে যাওয়া, অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হয়ে যায়। তো সেগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করবো? যদি আমরা জিনিসগুলোকে স্ট্র্যাটিফাই করি, স্ট্র্যাটেজাইজ করি, একটা স্ট্যান্ডার্ড প্রফর্মা বানিয়ে নিই। এই প্রফর্মাতে ফেললে মোটামুটি জিনিসগুলোর 90 to 90% ইনফরমেশন তোমরা কভার করে নিতে পারবে। তাহলে কমপ্লিকেশনস হলো, তারপর যদি কোনো স্পেশাল নোটস থাকে সেগুলো আমরা করি। এটা হলো টিপিক্যাল সেই ইনস্ট্রুমেন্টটা রিলেটেড। এরপরে তোমাদের সেই ইনস্ট্রুমেন্ট বা সেই প্রসিডিওর বা সেই কমপ্লিকেশন রিলেটেড একটা দুটো ভাইভা কোয়েশ্চেন তোমাদের আমরা করতে দিই। টোটাল আউট অফ 5, তার মধ্যে হয়তো 2 নম্বরই আছে এই ইম্পর্টেন্ট ভাইভার উপরে, 3 নম্বর আছে বাদবাকি জিনিসটার উপরে। যদি ইনস্ট্রুমেন্ট ইউজুয়ালি 10 থাকে, 10-এর হলে তোমার 2 থেকে 3 নম্বর থাকবে স্পেশাল ওই রিলেটেড, যদি ভাইভাতে আমরা কিছু জিজ্ঞেস করি। ধরুন কোনো পেশেন্টের ফলিস ক্যাথেটার আসলো,
তাহলে ফলিস ক্ষেত্রে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সম্পর্কে ঢুকে গেলাম একটু, ঠিক আছে। কোনো পেশেন্টের হয়তো লাম্বার পাংচার আসলো, সেখানে অ্যাকিউট মেনিনজাইটিসের ট্রিটমেন্ট পার্টটা একটু আমরা টাচ করলাম, দেখলাম যে পেশেন্টটা মানে আমাদের স্টুডেন্টটা কতটা নলেজ রাখছে, ঠিক আছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট না, এটা ভাতের হাড়ির মতো না যে একটা ভাত দেখলে পুরোটা বোঝা যাবে। প্লাস একটা স্টুডেন্ট কতটা স্টুডিয়াস, কতটা পড়াশোনা করেছে, কতটা ওর নলেজ আছে, সেটা কিন্তু ইট ইজ নট অ্যাট অল এনাফ টু জাজ ইন আ মিনিট অর ইন অ্যান আওয়ার, রাইট। এটা খুব আনফর্চুনেট ব্যাপার, বাট আমাদেরকে এটাই ফলো করতে হয়েছে আমাদের চিরাচরিত ব্যবস্থা অনুযায়ী। ইট শুড বি চেঞ্জড, তোমরা যখন হবে তখন চেঞ্জ করবে হোপফুলি। এনিওয়ে, সো নাও কামিং টু দ্য ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমরা একটা, আচ্ছা একবার রিভিশন হয়ে যাক প্রথম থেকে। তাহলে প্রশ্ন আমি রিভিশনটা এই কারণে করাচ্ছি যে আমি ক্লাসের মধ্যে বাইরে গিয়ে যেহেতু বাড়িতে গিয়ে তোমাদের এটা নিয়ে আর পড়াশোনা করতে না হয়, সেই কারণে আমরা এখানে রিভিশনটা করে নেবো। তাহলে নাম্বার 1 পেশেন্টের আইডেন্টিফিকেশন, সরি ইনস্ট্রুমেন্টের আইডেন্টিফিকেশন। নাম্বার 2 ডেসক্রিপশনে আমরা ডেফিনেটলি সাইজ মেনশন করব, কোন স্পেশাল ক্যারেক্টার, কাপ বা আনকাপ, সেলফ রিটেনিং কি নয়, নর্মাল নাকি বাই ওয়ে, ঠিক আছে, রাবার নাকি স্টিল, এই সমস্ত জিনিসগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমরা মেনশন করব ডেসক্রিপশনে। তারপর আমরা কি করব, হ্যাঁ, স্টেরিলাইজেশনের পরে ইন্ডিকেশনের পরে কন্ট্রাইন্ডিকেশন, তারপরে প্রসিডিওর ইটসেলফ। প্রসিডিওরের মধ্যে আমরা প্রথমে পেশেন্টের কনসেন্ট এন্ড কাউন্সেলিং, কাউন্সেন্ট দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খালি কনসেন্ট নিয়ে নিলাম ইজ নট এনাফ। কাউন্সেলিং, হোয়াট ইউ আর গোয়িং টু ডু, ইট ইজ ভেরি ক্রুশিয়াল এন্ড সাকসেস ডিপেন্ডস অন কাউন্সেলিং। কেন আমরা পরবর্তীতে আসছি। কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে, উইদাউট পেশেন্টস হেল্প ইউ ক্যান নট ডু এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টেশন, স্পেশালি রাইলস টিউব ইনসারশন, সেখানে যদি পেশেন্ট হেল্প না করে, স্পেশালি লাম্বার পাংচার, ইট ইজ ভেরি কোয়াইট সিভিয়ার পেইনফুল প্রসিডিউর, ঠিক আছে। কারো যদি হয়ে থাকে তোমরা জানবে, আমার হয়েছে আমি জানি। সো ইট ইজ ডেফিনেটলি সিভিয়ারলি পেইনফুল প্রসিডিউর। সো সেক্ষেত্রে তোমাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, না হলে পেশেন্ট নড়ে যাবে বা পেশেন্ট ঢোক গিলবে না, অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো পেশেন্ট কনসেন্ট এন্ড কাউন্সিলিং। তারপরের পয়েন্ট অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রিপিং, সেই সমস্ত মেজার্সগুলো আমরা নেব। তারপরে প্রসিডিওর প্রপার, কিভাবে আমরা ইন্ট্রোডিউস করব, কিভাবে কনফার্ম করব পজিশন, কিভাবে আমরা ফিক্স করব। আচ্ছা একটা পয়েন্ট ছুটে গেছে, পেশেন্টের পজিশনটা করব, তারপর আমরা প্রসিডিওর প্রপারে যাব, কি পজিশন ইনস্ট্রুমেন্টেশনটা করব, তারপরে ফিক্সেশন, তারপরে আমরা কমপ্লিকেশনস, ব্যাস। আচ্ছা, তো এবার একটা ক্লিনিক্যাল সিনারিও লিখো। সেই ক্লিনিক্যাল সিনারিওতে যা যা ইনস্ট্রুমেন্ট আমাদের দরকার হবে, আমি একটু চেষ্টা করছি যাতে থিওরি বা প্র্যাকটিক্যাল লাইফগুলো কিছুটা অ্যামালগামেশন আমরা করতে পারি, জাস্ট ইনস্ট্রুমেন্ট পড়ার থেকে সেইভাবে পড়লে একটু ভাল লাগবে, না হলে পিওরলি instrument is so boring. I have one experience with my previous batch. It is really very boring. Anyway, so লেখো একটা 18-year-old male patient from poor socioeconomic background presented with fever for last 1.5 months. Repeat here. An 18-year-old male. 18 years old male. Hello. Is it 18 years old male? Hello. আমার মনে হয় না লাগবে, আমি আরেকটু জোরে বলছি, ঠিক আছে। আমি ওই কারণে সবাইকে একটু কাছাকাছি চাইছিলাম। এনিওয়ে, এটাতে ফালতু আওয়াজ হবে গো, ছেড়ে দাও। 18 years old male, 18 years old male from poor socioeconomic background. Poor socioeconomic background presented with febrile episodes for last 1 month, which is febrile episodes or fever, just simply fever, which is low grade, intermittent, and associated with evening rise of temperature. ঠিক আছে, low grade, intermittent, and associated with evening rise of temperature. The patient also gives history of multiple episodes of vomiting, projectile vomiting,
multiple episodes of projectile vomiting. Each and every phrase is important. That is why I am incorporating this phrase. Projectile vomiting for last 3 days. For last 3 days. Okay. And 3 episodes of seizure. 3 episodes of seizures or convulsion, whatever you can write. 3 episodes of seizure since today morning. One examination, the patient is dehydrated, drowsy, neck rigidity plus, chronic sign positive, his blood pressure noted 84/62, pulse 112, pupils are unequally dilated, on respiratory examination we found coarse crepitations in the right lower zone and mid zone. Coarse crepitations in the right, middle and lower zone, mid zone and lower zone, right, mid zone and lower zone. Okay, saturation was 78% under room air. ঠিক আছে, এই পেশেন্টটা আমাদের ইমার্জেন্সিতে এসেছে। It is not so uncommon, although it is not so common as well, but for Indian scenario it is not so uncommon presentation, especially neglected presentation. 1.5 মাস থেকে জ্বর হচ্ছে, কোনো হেলদোল নেই, চলে যাচ্ছে, গরিব পেশেন্ট, ডাক্তারের কাছে গেলেই 500 টাকা ভিজিট দিতে হবে, 1000 টেস্ট করাবেন, তার খরচা আছে, ওষুধ দেবেন, তার খরচা আছে, দালাল খাবে, অনেক প্রবলেম। ঠিক আছে, তো সেই কারণে নেগলেক্টেড পেশেন্ট এরকম ভাবে প্রেজেন্ট করেছে। সবে বুঝতে পেরেছো প্রেজেন্টেশনটা? সো হোয়াট ইজ দ্য পসিবল কজ? মেনিনজাইটিস, as simple as that, it is meningitis. কে শুনতে পাচ্ছিল না বাবু? বুঝতে পারছো কি? বুঝতে পেরেছো পুরো কেসটা? হ্যাঁ, একটু এদিকটা আছে, ফেসটা যেটা দেখা যায়। হ্যাঁ, আমি বুঝতে পারবো না বুঝতে পারছি কিনা। এনিওয়ে, তারপরে এবারে আমরা এই পেশেন্টটাকে ম্যানেজমেন্ট করতে নেমেছি। ইন দি ইমার্জেন্সি ইটসেলফ আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করব, তারপরে আমরা ওয়ার্ডে পেশেন্টটাকে শিফট করব। যদি ওয়ার্ডে দেখা যাক কি হয়, ওয়ার্ডে যদি ম্যানেজ হয়ে যায় তাহলে ভালো, নাহলে আইসিইউতে দিতে হতে পারে, যেহেতু পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। হ্যাঁ, স্যাচুরেশন রুম এয়ারে 78%, যদি অক্সিজেন সাপোর্ট দিয়ে ইমপ্রুভ করে দিট ইজ ওয়েল অ্যান্ড গুড, যদি ইমপ্রুভ না করে তাহলে আমাদের ইন্টিউবেশনে করতে হতে পারে। বুঝতে পারছো ইনস্ট্রুমেন্টের ক্লাস, তাহলে আমি পেশেন্টকে ইন্টিউবেট করেই ছাড়বো। এনিওয়ে, সো লেটস সি। প্রথমে তাহলে পেশেন্টটা আসলো, আমরা এক্সামিনেশন করেছি। এক্সামিনেশনে আমাদের কি কি লেগেছে? এক্সামিনেশনে কি কি লেগেছে? সব থেকে প্রথমে আমাদের চোখ লেগেছে, হাত লেগেছে, আমাদের সেন্সেস লেগেছে, ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় এবং ষষ্ঠ ইন্দ্রিয়। মেডিকেল সায়েন্স পড়ার পরে সিক্স সেন্স ডেভেলপ করবে, তোমাদের করছে আস্তে আস্তে, ইট ইজ গ্রোয়িং। সো আমরা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে দেখছি, পেশেন্টটাকে দেখলাম, তারপরে পেশেন্টের পালস মেপেছি, পেশেন্টের ব্লাড প্রেসার মেপেছি, পেশেন্টের চেস্ট অস্কালটেট করেছি। তাহলে কখন ইনস্ট্রুমেন্ট হলো দেখো, ওয়ান বাই ওয়ান। সব থেকে প্রথম ইনস্ট্রুমেন্ট হলো স্টেথোস্কোপ। আরে প্রথমে নাম্বার ইনভেস্টিগেশন ইনস্ট্রুমেন্ট, আই এম টকিং অ্যাবাউট ইনস্ট্রুমেন্ট। What are the important instruments we have used to deal with that patient? So first of all আমাদের কি লেগেছে? স্টেথোস্কোপ লেগেছে। তাহলে নাম্বার 1 ইনস্ট্রুমেন্ট we should read is স্টেথোস্কোপ। ঠিক আছে, নাম্বার 2 আমাদের ব্লাড প্রেসার মাপতে হয়েছে। স্টেথোস্কোপ দিয়ে আমরা পেশেন্টের পালস দেখেছি, আমরা ব্লাড প্রেসার দেখেছি, পেশেন্টের চেস্ট অস্কালটেট করেছি, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করেছি। তাহলে কি দেখবো আমরা? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার
কাফ আলাদা করে পড়বো না, জাস্ট স্পিগমোম্যানোমিটার, হ্যাঁ ব্লাড প্রেসার মেশিন, বিপি মেশিন, মেজারমেন্ট মেশিন। এনিওয়ে ওকে, বিপি মেশিনে একদিন একটা ক্লাস প্রসেস করে দেওয়া যায়, কারণ ইট ইজ সো ক্রুশিয়াল। Around 90%, maybe it is overestimated, but most of the new interns don't know how to measure blood pressure, and it is unfortunate. Why it is unfortunate? If you miss blood pressure and pulse, you can miss a chunk of the disease and clinically relevant informations. সেই ব্লাড প্রেসারটা কিভাবে আইডিয়ালি মেজার করতে হয় আমাদের ফিজিওলজিতে পড়ানো হয় সেই সেকেন্ড ইয়ার থেকে, তারপরে ফাইনাল এমবিতে পড়ানো হয়, প্র্যাকটিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা যখন ভবিষ্যতে ডক্টর হবে চেষ্টা করবে যে সমস্ত ব্লাড প্রেসারগুলো বেশিরভাগ পেশেন্ট যেগুলো ক্লিনিক্যালি রিলিভেন্ট মনে হয় তাদের ব্লাড প্রেসার নিজে দেয়। আমার স্যার ছিলেন মেডিকেল কলেজের সঞ্জয় চ্যাটার্জি স্যার, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইন্টার্নিস্ট মানে যারা ইন্টারনাল মেডিসিনের প্র্যাকটিশনার তাদেরকে ইন্টার্নিস্ট বলা হয়। তো তিনি, আমি দেখেছি প্রত্যেকটা পেশেন্ট যদি এরকম তোমার মতো ইয়াং একটা পেশেন্টকে যেত ওনার কাছে, উনি নিজে ব্লাড প্রেসার মাপতেন, আর ওনার যত জুনিয়র্স তারা নিজের ব্লাড প্রেসার না মেপে অন্য কাউকে দিয়ে ব্লাড প্রেসার মাপাতেন। সো বেসিক্যালি দের ইজ নো শেম ইন এক্সামিনিং দ্য পেশেন্ট, অ্যান্ড ব্লাড প্রেসার ইজ নট সামথিং কি ইউ ক্যান ইগনোর। অনেক পেশেন্টের অনেক বড় বড় জিনিস ব্লাড প্রেসার দিয়ে আমরা পাই, এবং যদি ব্লাড প্রেসার মিস হয়ে যায় তাহলে অনেক কিছু ব্লান্ডার হতে পারে। কোনো একটা পেশেন্টের ব্লাড প্রেসার ধরো না অ্যাকচুয়ালি 200, তুমি পেশেন্টের ব্লাড প্রেসার দেখলে, তাড়াহুড়ো করে দেখলে, খুব তাড়াতাড়ি ডিফ্লেট করলে কাপটা, তার ব্লাড প্রেসার তুমি লিখলে 160, তাহলে 200-এ ডক্টর যতটা অ্যালার্মড হবে 160 তো ততটা অ্যালার্মড হবে না। এমনও হতে পারে যদি 158 লিখো তাহলে হয়তো আমি হলে কোনো ওষুধই দেবো না। 158 ইনিশিয়াল প্রেজেন্টেশন হোয়াইট কোট হাইপারটেনশনও হতে পারে, পেশেন্ট অ্যাংশাস হতে পারে, দরজা পড়ে সিঁড়ি দিয়ে উঠে আসতে পারে, অনেক কিছু পসিবল কজ হতে পারে 158 ব্লাড সুগারে। পেশেন্টের হাত মোটা হতে পারে, তাহলে আমি ওষুধই দেবো না। যদি এইটা সত্যি করে 200 হয় তাহলে পেশেন্ট বাড়ি গেল, একটা হেমারেজিক স্ট্রোক নিয়ে পরদিন প্যারালাইসিস হয়ে ভর্তি হলো, এটা হতেই পারে। সো এই কারণে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। স্টেথোস্কোপ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ইট ইজ আওয়ার অর্নামেন্ট and the most precious ornament, most costly ornaments you can say, because it costs your youth, definitely it costs your youth, তোমার লাইফ আর তোমার আর পাঁচটা বন্ধুর লাইফের অনেক তফাৎ। এন্ড তাহলে নাম্বার 2 মানে স্পিগমোম্যানোমিটার দেখেছি। তারপরে পেশেন্টটাকে আমরা দেখেছি, আমরা ডিহাইড্রেটেড দেখেছি, পেশেন্টের পালস রেট 110, পেশেন্ট মাল্টিপল এপিসোডস অফ ভমিটিং মানে বমি করেছে এবং তার সাথে পেশেন্টের ডিহাইড্রেটেড। তার সব থেকে আগে আমরা কি করবো, পেশেন্টকে রিহাইড্রেট করবো। আর যে পেশেন্ট ড্রাউজি তাকে আমরা মুখ দিয়ে দিতে পারবো না, স্পেশালি যে পেশেন্টের সিজার হয়েছে তাহলে আমরা তাদের আইভি দিতে হবে। তাহলে নেক্সট ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট ইজ আইভি ক্যানুলা। ঠিক আছে, আচ্ছা আইভি ক্যানুলা করেছো, এরপর আইভি ক্যানুলা তো হলো, এবার আইভি ক্যানুলা দিয়েছো, পেশেন্টকে রিহাইড্রেট করেছো, এবারে সবসময় কি আমরা আইভি ড্রাগ দিয়েই ক্ষান্ত থাকবো? যে কোনো অ্যাকিউট ইলনেসে এন্টেরাল ফিডিং ইজ ভেরি ক্রুশিয়াল। আগের যুগে মোটামুটি আজ থেকে যদি 20 বছর তুমি পিছিয়ে যাও তাহলে আমাদের জেনারেল ডিকটান ছিল যে পেশেন্ট যখন অসুস্থ হবে তখন খাবার দাবার একটু লিমিট করতে হবে, পেশেন্টের এনকিউ রাখতে হবে একটা নির্দিষ্ট টাইম। ধরুন কোনো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট হলো বা সার্জাইকেল পোস্ট সার্জারি পেশেন্ট হলো, স্মল বাউলের কারো স্মল বাউল কেটে বাদ দিয়ে দিয়েছি ক্রনস ডিজিজের জন্য বা পারফোরেশনের জন্য বা মেসেন্ট্রিক স্টিমের জন্য আমরা স্মল বাউল কেটে বাদ দিয়েছি। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা বলতাম যে গাট রেস্ট করো, এখন বলছি যে না, গাটকে ভাগাও, যত বেশি ভাগাবে তত বেশি ভালো। সেই কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আগে 24 ঘন্টা এনকিউ রাখার নিয়ম ছিল, 48 ঘন্টা অনেকে রাখতেন, এখন সেটা বলা হয় যখনই পেশেন্ট ওরালি ইনটেক করতে পারবে, তোমার ইন্টেস্টিনাল বাউল সাউন্ড ফিরে চলে আসবে, তখনই আমরা মুখ দিয়ে খেতে দিতে পারি। ঠিক তেমনি যে কোনো অ্যাকিউট কিডনি পেশেন্টের, ইভেন সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের পেশেন্ট আমরা আর্লি এন্টারাল ফিডিং এনকারেজ। সো এন্টারাল ফিডিং আমরা ডিলে করব যে পুরো গাট, নট অনলি মাইক্রোবায়োটা, গাটের যে হেলথ, গাট তো একটা ফিজিওলজিক্যাল জিনিস, আমাদের হাত ব্যবহার না করলে যেমন ডিফিউজ অ্যাট্রফি হয়, গাটের ক্ষেত্রে সেটা অনেক বেশি র্যাপিড। সেক্ষেত্রে আমরা যদি গাট 2-3 দিন ফেলে রাখি তাহলে অনেক কিছু তার ডেট্রিমেন্টাল এফেক্টস হতে পারে। স্মল বাউল সার্জারির ক্ষেত্রে আরো বেশি এগুলো ক্রুশিয়াল, সেই কারণে আমরা এন্টারাল ফিডিংটাকে এনকারেজ করবো। তাহলে যদি এই পেশেন্টটা, আমরা তো আমি জানি না যে কতক্ষণ ড্রাউজি থাকবে, বুঝতে পারছি একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজের পেশেন্ট, তার মেনিনজাইটিস আমরা সাসপেক্ট করছি, তাহলে সেই পেশেন্ট আমরা হতে পারে ইনটিউবেট করতে হতে পারে, তাহলে অনেকদিন ইনটু আমাদের অ্যাটলিস্ট ওরাল দিয়ে ও নাও খেতে পারে ডাইরেক্টলি, তাহলে আমাদের কি দিতে হবে, একটা রাইল স্ট্রিপ দিতে হবে, নাসোগ্যাস্ট্রিক টিউব। তাহলে নেক্সট ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট ইজ নেসোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউব।
ঠিক আছে। আচ্ছা, পেশেন্টের স্যাচুরেশন ফল করেছে, তাহলে আমাদের অক্সিজেন দিতে হবে। অক্সিজেন কি দিয়ে দেব? তাহলে একটা নেজাল ক্যানুলা দিয়ে দিতে পারি। এবার 78% স্যাচুরেশন ইজ ভেরি লেস লাইকলি, it is very less likely to develop with nasal prong দিয়ে ম্যাক্সিমাম আমরা 4 লিটার অক্সিজেন দিতে পারি, 4 লিটার প্রতি মিনিটে অক্সিজেন দিতে পারি। তাহলে আমাদের আরো এফিশিয়েন্ট কোন সিস্টেম দিতে হবে। তারপরে এফিশিয়েন্ট সিস্টেম কি? তাহলে লেখো অক্সিজেন সাপোর্টের জন্য অক্সিজেন ডেলিভারি মেশিনারি, অক্সিজেন ডেলিভারি সিস্টেম। কি কি অক্সিজেন ডেলিভারি সিস্টেমে পড়া উচিত? নাম্বার ওয়ান nasal prongs, nasal cannula। নাম্বার টু সিম্পল ফেস মাস্ক, দুই ধরনের হয়, সিম্পল ফেস মাস্ক। নাম্বার থ্রি এনাবিম, তারপরে আসবে। নাম্বার থ্রি ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্ক ইজ ভেরি ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা অনেক কিছু জানবো। ভেঞ্চুরি মাস্ক, ভেঞ্চুরির নাম শুনেছো? ভেঞ্চুরি, হ্যাঁ ভেঞ্চুরি মিটার আছে, হ্যাঁ ফিজিক্সে আছে। ভেঞ্চুরিজ ল মনে আছে কারো? ভেঞ্চুরিজ ল এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে ভেলোসিটির সাথে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ওখানে কম্প্যারিজনে উনি একটা সূত্র দিয়েছেন যে কোন একটা জায়গাতে যদি ভেলোসিটি মানে একটা ন্যারো ভেলোসিটি ছিল, একটা ওয়াইড ভেলোসিটি ছিল, তারপর উপরে নল লাগানো ছিল, সেই নলে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা দেখতে পারতাম আর এখানে ভেলোসিটির গ্রেডটা দেখতে পারতাম। তো যদি ছোট হয় তাহলে বড় হবে, এরকম একটা ছিল। দ্যাট ইজ ভেঞ্চুরি মিটার টিপিক্যাল। সো ভেঞ্চুরি মাস্ক আমরা এখানেও ইউজ করতে পারি, ঠিক আছে। ভেঞ্চুরি মিটারে বেসিক্যালি বার্নৌলিজ ল অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, তারপরে কি আছে? তাতে যদি না হয় তাহলে আমরা এনআরভিএম দেব। তাহলে এনআরভিএম মাস্ক লেখো। তাতেও যদি না হয় 15 লিটার পার মিনিট দিলাম, তাতেও পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ইমপ্রুভ করছে না, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ইমপ্রুভ করছে না, তখন আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন দিতে পারি বা ইনভেসিভ ভেন্টিলেশন, দ্যাট ইজ ইনটিউবেশন করে ভেন্টিলেশন প্রোভাইড করতে পারি। তাহলে নন ইনভেসিভ ভেন্টিলেশন বা ইনভেসিভ ভেন্টিলেশন। ইনভেসিভ ভেন্টিলেশনের মধ্যে আমাদের কি আছে, কি কি লাগবে ইনভেসিভ ভেন্টিলেশনের জন্য? তাহলে আমাদের এন্ডোট্রাকিয়াল টিউব লাগবে। তাহলে লেখো, এরপরে অক্সিজেন ডেলিভারি সিস্টেম হয়ে গেল। তারপরে নিচে অন্য একটা পয়েন্ট দিয়ে লিখবেন, এন্ডোট্রাকিয়াল টিউব। তাহলে এন্ডোট্রাকিয়াল টিউব লাগবে। এবার এন্ডোট্রাকিয়াল টিউব এমনি আমরা জাস্ট দেখে মুখ দিয়ে ঢুকিয়ে দেবো না, সেটা ইন্ট্রোডিউস করার জন্য কি লাগবে? ল্যারিঙ্গোস্কোপ লাগবে। কোন ল্যারিঙ্গোস্কোপ? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ডাইরেক্ট, ইট ইজ নট ইনডাইরেক্ট। ইনডাইরেক্টে মিরর লাগানো থাকে, উপর দিয়ে পস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল দিয়ে দেখি আমরা নিচেরটাকে দেখি। সেই একটা এরকম গোল ছবি ছিল, ইএনটি ধিংরাতে লেখা ছিল। হ্যাঁ, এখন ভিডিও ল্যারিঙ্গোস্কোপি এসছে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ ইউজ করতে পারি উইথ এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, হোয়াইল এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। আচ্ছা, তারপরে কি করব আমরা? পেশেন্টের আইভি ক্যানুলা হয়ে গেছে, রাইলস টিউব হয়ে গেছে, অ্যান্ড এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন হয়ে গেছে। পেশেন্ট বেড বাউন্ড আছে, তাহলে বারবার কি বেড ওয়েট করে দেবো? বারবার বেড ওয়েট করে দেবে, তাহলে সেটার জন্য আমরা কি করব? প্লাস পেশেন্টের হাইপোটেনশন আছে, তাহলে ইউরিন আউটপুট মনিটর করতে হবে। তাহলে আমরা কি করব? ক্যাথেটারাইজেশন করব, ইউরিনারি ক্যাথেটারাইজেশন। তাহলে আমরা ফলিস ক্যাথেটার পড়ব। আমরা নরমালি ফলিস করি, তাহলে ফলিস ক্যাথেটার পড়ব। তারপরে তাহলে এটা হলো ইমার্জেন্সিতে মোটামুটি এটুকু ম্যানেজমেন্ট হলো। তারপরে এবার পেশেন্টটা ওয়ার্ডে শিফট করেছি, নর্মাল ওয়ার্ডে বা আইসিইউতে আছে পেশেন্টটা। তারপরে পেশেন্টের এবার ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন কি কি করব? ইনিশিয়ালি প্রথমেই সিরিয়াসে পড়তে যাব, স্টেপ বাই স্টেপ। এগুলো আমি এইভাবে এই কারণে ইচ্ছা করে করছি যাতে তোমরা স্টেপটা স্কিপ না করো। সবথেকে প্রথমে রুটিন ব্লাড ইনভেস্টিগেশন কিছু করতে হবে, সিবিসি করতে হবে, ইউরিয়া ক্রিয়েটিন করতে হবে, এলএফটি করতে হবে, ঠিক আছে, ইলেকট্রোলাইটস করতে হবে, সিজার হয়েছে, এনি কাইন্ড অফ মেটাবলিক এনকেফালোপ্যাথি ক্যান কজ সিজার, এবিজি উই ক্যান ডু, ডেফিনেটলি এবিজি করতে হবে, ঠিক আছে। আর কি হবে? হ্যাঁ, আরএফটি আমি বলেছি, ইউরিয়া ক্রিয়েটিনিন বলেছি, ইলেকট্রোলাইটস, এক্স্যাক্টলি। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস করতে হবে। সেখানে আমরা কি করব? একটা এক্সরে করব। যেহেতু আমরা দেখেছি কোর্স ক্রেপিটেশনস আছে, তাহলে যদি কোনো প্যাচ পাই, যেটা হয়তো তোমার নিউমোনিক প্যাচ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, যদি নিউমোনিক কোনো প্যাচ থাকে তাহলে সেটা আমাদের রেডিওগ্রাফি করে দেখতে হবে। তাহলে একটা এক্সরে করব, চেস্ট এক্সরে করব, সেটা এপিভিও করতে পারি বা পিএভিও করতে পারি, সেটা সাপেক্ষ। হ্যাঁ, যদি বেড রিডেন হয় তাহলে আমাদের এপিভিও করতে হবে। তাহলে একটা আমরা এক্সরে করব। তারপরে পেশেন্ট সিজার এপিসোডস নিয়ে এসছে, তাহলে ইনিশিয়ালি উই শুড ডু সাম সিটি স্ক্যান বিফোর গোয়িং টু এমআরআই, বিকজ এমআরআই উইল টেক টাইম, ঠিক আছে। এমআরআই মিনিমাম 30 থেকে 40 মিনিট আমরা পড়েছিলাম,
সিটি স্ক্যানের সুবিধাটা। তো হ্যাঁ, প্লাস কস্টলি ডেফিনেটলি পোর পেশেন্ট উই হ্যাভ টু কনসিডার। ধরে নাও আমরা ফ্রিতে করে দেবো, তো আমরা সিটি স্ক্যান এটা করব। তারপরে আমরা পেশেন্টের যেহেতু ফিভার আছে, যেহেতু নেক রিজিডিটি আছে, আমরা এক্সামিনেশন করেছি ক্লিনিক্সে, এবং তার সঙ্গে পেশেন্টের নেক রিজিডিটি আছে, পেশেন্টের সিজার এপিসোডস আছে, তাহলে ইট ইজ হাই লাইকলি টু বি আ কেস অফ মেনিনজাইটিস। এখনই আমরা মেনিনজাইটিস কি ধরনের সেটা বলতে যাব না, ইট মে বি টিউবাকুলার মেনিনজাইটিস মোস্ট লাইকলি ইন ইন্ডিয়ান সিনারিও। বাট যদি এটা ইউএসএ হতো বা যেটা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি হতো, সেখানে তো ওরা টিবির ইনফেকশনটাকে কার্টেল করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে ইট মাইট বি ইভেন অ্যাকুট মেনিনজাইটিস হুইচ ইজ ইমপ্রপারলি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক্স। হয়তো 2-3 দিন অ্যান্টিবায়োটিক্স দিয়েছে, জ্বর থেমে গেছে, তারপর অ্যান্টিবায়োটিক ছেড়ে দিয়েছে, তাহলে এরকম সাবঅ্যাকুট প্রেজেন্টেশন হতে পারে। তাহলে সাবঅ্যাকুট মেনিনজাইটিস হিসেবে তোমার প্রেজেন্ট করতে পারে। কোনো ফাঙ্গাল যদি পেশেন্ট, আমরা জানি না পেশেন্ট হয়তো এইচআইভি ইনফেক্টেড হতে পারে, তাহলে ফাঙ্গাল বা ক্রিপ্টোকক্কাল বা ভাইরাল যে কোনো ধরনের মেনিনজাইটিস হতে পারে। তাহলে আমরা জাস্ট টিবি মেনিনজাইটিস সাসপেক্ট করে অ্যাটিডি স্টার্ট করতে পারবো না, অ্যান্টিটিউবাকুলার থেরাপি স্টার্ট করতে পারবো না। তাহলে আমাদের কনফার্ম করতে হবে। সেই কনফার্ম করার জন্য কি করব, সিএসএফ স্টাডি করব। তাহলে সেটা কি করতে হবে, লাম্বার পাংচার। তাহলে কি করব, নেক্সট পয়েন্ট, লাম্বার পাংচার নিডল করতে হবে আমাদের। ঠিক আছে, লাম্বার পাংচার নিডল পড়া হয়ে গেছে। তারপর আমরা সিএসএফ স্টাডি করেছি, সেই ফ্লুইড অ্যানালাইসিস আমাদের শিখতে হবে, সেটা আমরা এখানেই শিখবো। ঠিক আছে, কোন একটা ক্লাসের পরে যেমন ইনস্ট্রুমেন্টটা শেষ করার পরে টিপিক্যালি সিএসএফ কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এলএফটি রিপোর্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়, যেটা তোমাদের এবার পরীক্ষাতে ছিল, সেটা তোমাদের হয়তো ডিসকাশন করা হয়নি, হয়েছে? কার্ডগুলো ডিসকাশন করা হয়েছে, হয়নি? তো কিভাবে একটা রিপোর্ট অ্যানালাইজ করবো আমরা, সিবিসি থেকে শুরু করে এলএফটি থেকে শুরু করে কেএফটি, ইলেকট্রোলাইটস অ্যালং উইথ সিএসএফ রিপোর্টস, সেই রিপোর্টগুলো অ্যানালাইসিস করতেও শিখতে হয়। খালি টেক্সট বুক দেখলেই আমরা সবসময় অ্যানালাইজ করতে পারি না, কারণ সেখানে অ্যানালাইটিক্যাল এরর, প্রি অ্যানালাইটিক্যাল এরর, পোস্ট অ্যানালাইটিক্যাল এরর সমস্ত কিছু চলে আসবে। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে একটা ব্লাড টেস্টকে অ্যানালাইজ করতে হয়। এখন বুঝতে পারছো, যেহেতু মানুষ রিলেটিভলি বেকার, প্লাস অনেক মানুষই হেলথ সেকশনের দিকে আসছে, তো সেক্ষেত্রে অনেক ল্যাবরেটরিজ নিজেরা নিজেদের নিয়ে বানাচ্ছে, তাতে না আছে ডক্টর, না আছে কিছু, হ্যাঁ হয়তো খালি টেকনিশিয়ান দিয়ে কাজ চলছে, বা হয়তো টেকনিশিয়ানও নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোন ল্যাব থেকে করা হয়েছে রিপোর্টটা, কোন মেশিন দিয়ে করা হয়েছে, সেই মেশিনটা আদৌ কতটা রিলায়েবল, এলাইজা মেথডে করা হয়েছে নাকি সিএলআইএ তে করা হয়েছে, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশনস আর ইম্পর্টেন্ট টু অ্যাসেস দ্য পেশেন্ট। এই সমস্ত কিছু পেশেন্টকে অ্যাফেক্ট করবে। যদি কোনো ধরনের সিবিসি রিপোর্ট করেছো, সেই সিবিসি রিপোর্টটা ডক্টরে দেখেছেন নাকি অটোমেটেড অ্যানালাইজারের রিপোর্টটা তোমাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন ইজ ভেরি মাচ নিডেড। সো এই কারণে হাউ টু ইন্টারপ্রেট দ্য ইনভেস্টিগেশন, সেটা আমরা পরের সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে আমরা ডিসকাশন করবো, যেহেতু তোমরা অ্যাপারেন্টলি 1 বছর আমার সাথে আছো, 1 বছর না আর 4 মান্থস আছো। ঠিক আছে, তো তখন আমরা ধীরে ধীরে সেগুলো ডিসকাশন করবো। তাহলে এবার ইন্টারপ্রিটেশন হলো, ধরো না পেশেন্টের ডায়াগনোসিস আমরা বানিয়ে ফেললাম টিউবাকুলার মেনিনজাইটিস, তাহলে আমাদের থেরাপি দিতে হবে, তাই না? তাহলে আমাদের থেরাপি দিতে হবে। সেই থেরাপিতেও ইভেন পেশেন্ট যখন একদম প্রথমে আসে, তখন কিছু আমাদের ইম্পর্টেন্ট ড্রাগস করতে হয়। পেশেন্টের যদি প্রফিউজ সিক্রেশন থাকে, সেই সিক্রেশনটাকে কমানোর জন্য আমরা অ্যাট্রোপিন টাইপের মেডিকেশন ইউজ করি। সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে অনেক সময় ওই কারণে আমরা কিছু 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 ওষুধের ডাব্বা রেখে দিই। হ্যাঁ, দিস ডাব্বা আর ডেঞ্জারাস, ঠিক আছে, কারণ এখান থেকে অনেক কিছু কোয়েশ্চেন আসে, তার ডোজ আসে, সে কিভাবে তার স্টোরেজ গাইডলাইন কিভাবে স্টোর করবে সেটা আসে। সেই ডাব্বাতে অনেক কিছুই থাকতে পারে, টিটেনাস টক্সাইড ইনজেকশন থেকে শুরু করে অ্যাট্রোপিন থাকতে পারে, অ্যাড্রেনালিন থাকতে পারে, এই সমস্ত ইনস্ট্রুমেন্টস এন্ড ড্রাগস এর একটা টেবিল হয়, সেখানে এই সমস্ত ওষুধগুলো নিয়ে আমরা একটা ডিসকাশন রাখতে পারি। সো এই হলো টোটাল একটা পেশেন্টের ম্যানেজমেন্টের জন্যই এগুলো। এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট ইট ইজ নট ইম্পসিবল সিচুয়েশন, এটা পসিবল। এটা প্রচুর পেশেন্ট, তুমি যদি এখনই যাও তাহলে নিয়ারলি গত 1 মাসের মধ্যে হয়তো 3খানা-4খানা পেশেন্ট এরকম পাবি যার এতগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের কাজে লেগেছে। সেই কারণে ইনস্ট্রুমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ইনস্ট্রুমেন্ট আমাদের করতে হবে। আজকে আমরা একটা ইনস্ট্রুমেন্ট চালু করব এবং হোপফুলি জানি না শেষ করতে পারবো না হয়তো, কিন্তু অ্যাটলিস্ট চালুটা করি। ঠিক আছে, ওকে, কি দিয়ে চালু করবো? এটা সব থেকে উপরে আছে, সিকোয়েন্স ওয়াইজ চালু করা উচিত না, দরকার নেই। না, আজকে আমরা স্টেথো আর বিপি দিয়ে শুরু করি, আর মাত্র 15 মিনিট আছে, এগুলো এক একটা 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, না, আর ইউ কনফিডেন্ট অ্যাবাউট স্টেথোস্কোপ?
Can I ask some question regarding stethoscope? 15 মিনিট আছে আর, ঠিক আছে? আমরা স্টেথোস্কোপ আর ব্লাড প্রেসার এই দুটো আজকে কভার করি, ঠিক আছে? হ্যাঁ, বুঝছে? স্টেথো আর বিপি খালি এই দুটো নাম। বিপিতে আলাদা আমি ক্লাস নিতে পারবো না, তোমরা অলরেডি বিপিতে পড়েছো। আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আবার মেনশন করে দেবো, তাতে হয়তো 5 মিনিট 10 মিনিট এক্সট্রা যাবে। সো ফার্স্ট অফ অল স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ তো আমি আনতে ভুলে গেছি, কারো ব্যাগে আছে? একজন নিয়ে আসো ওয়ার্ড থেকে, একজন নিয়ে আসো। আমি গাড়িতে রেখে চলে আসবো। এনিওয়ে, স্টেথোস্কোপের ডিসকভারির হিস্ট্রি জানো? স্টেথোস্কোপের ডিসকভারির হিস্ট্রি জানো? কে ডিসকভার করেছিল, তার নাম জানো? দ্যাট ইজ এক্সপেক্টেড। হ্যাঁ বলো। আচ্ছা, ইন্টারেস্টিংলি ক্যানন না মানে কি? ক্যানন মানে কামান। ক্যানন নামে ক্যানন বলছে, একটু সিরাজদৌল্লার এতে চলে যেতে হবে। তো বেসিক্যালি একজন সায়েন্টিস্টের নামও ক্যানন আছে, ঠিক আছে? ঠিক তেমনি স্টেথোস্কোপ বলে কোনো সায়েন্টিস্ট নেই আনফরচুনেটলি। ইট ইজ ডিসকভার্ড বাই লেনেক, লেনেক। তো লেনেক ছিল রাজ দরবারের ডক্টর, ঠিক আছে? না, দিস ইজ নট লিটম্যান, এটা ফলস লিটম্যান, ঠিক আছে? কি বলবো, নকল লিটম্যান, ঠিক আছে? এল দেখলে লিটম্যান ভাবে না, ঠিক আছে? তো স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন, আবিষ্কার বলা থেকে ইনভেনশন বলাটাই ভালো। ইট ইজ অ্যান ইনভেনশন, রাইট? অ্যান্ড ইট ইজ আ মেজর ইনভেনশন। লোকটার নোবেল পাওয়া উচিত ছিল। ইট ইজ ভেরি সিম্পল ইনভেনশন, বাট ইট ইজ সো মাচ হেল্পফুল। আগে আমাদের স্বাভাবিকভাবেই ডাইরেক্টলি পেশেন্টের গায়ে টাচ করে কান দিয়ে শুনতে হতো, অ্যান্ড দ্যাট ইজ অকওয়ার্ড ফর বোথ দ্য ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেশেন্ট। চেস্ট অসকালটেশন, এভরিথিং আমরা অসকালটেশন অনেক আগে থেকেই জানি, সেই ইয়ের পিরিয়ড থেকেই জানি। শাক্কাশন প্লাস যেভাবে আবিষ্কার হয়েছিল, তো তখনকার পিরিয়ড থেকেই জানি, 1500-1600 খ্রিস্টাব্দের আগে থেকে বা তারও আগে যারা অ্যারাবিয়ান ফিজিশিয়ান ছিলেন তারাও এই সমস্ত ক্লিনিক্যাল জিনিসপত্রগুলো, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো অনেক কিছু আবিষ্কার করেছেন। আমাদের ইন্ডিয়ান সুশ্রুত, চারাক, এই সমস্ত যারা বিদ্বজ্জন ছিলেন, যারা চিকিৎসক ছিলেন, তারাও এই সমস্ত ক্লিনিক্যাল জিনিসগুলো অনেক কিছু কোন দিয়েছেন আমাদেরকে। তারা হয়তো এক্স্যাক্টলি আমরা সিকিউরিটি জানি না, কিন্তু তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। অসকালটেশন তো তখনও করতে হয়েছে, ঠিক আছে? তো জাস্ট লাইক পাররেক্টাল এক্সামিনেশন যতটা কম্বারসাম ফর পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডক্টরস, ঠিক তেমনি অসকালটেশনটা ওই লেভেলেরই জিনিস ছিল। পেশেন্টের চেস্টে মাথা দিয়ে শুনতে হতো, বা অনেক সময় সেটা ডিফিকাল্ট হতো, প্লাস অ্যাম্প্লিফিকেশনের কোনো অপশান ছিল না। পেশেন্টের যদি মোটা পেশেন্ট হতো তাহলে সেটাও শুনতে অসুবিধা হতো। তো সেক্ষেত্রে উনি দেখলেন যে বাচ্চারা খেলাধুলা করছে একটা নল নিয়ে, একটা কার্ডবোর্ডের নল নিয়ে কানে দিয়ে কথা বলছে। আমরা ছোটবেলাতে আমরাও করেছি, কানে কানে কথা বলেছি, ঠিক আছে? এখন দেখছি যে বাচ্চাদের জন্য ওরকম টয়ও পাওয়া যাচ্ছে, আমাদের সময় ছিল না। তো সেইটা দেখে ওনার মাথায় আসলো যে যদি সাউন্ড ওয়েভ এভাবে এরা করতে পারে, তাহলে আমি কোনো একটা এরকম ইনস্ট্রুমেন্ট বানাতে পারি না যেক্ষেত্রে পেশেন্টের চেস্ট ওয়াল থেকে বা পেশেন্টের বডি থেকে আমি ডাইরেক্টলি কানে শুনতে পাই। তখন প্রথমে কিন্তু এরকম রাবার ছিল না, তখন রাবার না মানে তখন এরকম সিনথেটিক ম্যাটেরিয়াল আবিষ্কারই হয়নি। তো উনি কাঠ দিয়ে প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ঠিক আছে? তো এখানে কি কি পার্টস আছে স্টেথোস্কোপে? কি কি পার্টস আছে? So this is diaphragm of the stethoscope. This is bell, this is the tube, and this is earpiece, ঠিক আছে? খুব সিম্পল। আমরা সাউন্ড যে এনার্জি আছে সেটা এখান দিয়ে ক্যাপচার করি, সেই ক্যাপচার সাউন্ডটা রিফ্লেকশনের মাধ্যমে আলটিমেটলি দুটো নলে যায়, তারপর আমাদের কানের কর্ণপটল, দ্যাট ইজ টিম্পানিক মেমব্রেন, আমি মাঝে মাঝে একটু বাংলা বলে ফেলি, ভালো লাগে, সেখানে আঘাত করে এবং আমরা আওয়াজ শুনতে পাই। তো স্টেথোস্কোপে বেসিক্যালি এর মেইন যে ফাংশন সেটা মেইনলি তিনখানা সিস্টেমে আমাদের বডি। একটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইট ইজ ডেফিনেটলি মানে তুমি যদি
বছর আগে এগিয়ে যাও, তাহলে ইট ওয়াজ দ্য অনলি থিং যেখানে আমরা মারমার যত কিছু যা কিছু আবিষ্কার হয়েছে এতক্ষণ অবধি, এতদিন অবধি, সেগুলো আমরা ডায়াগনোস করতাম। এখনো আমাদের স্ক্রিনিং করতে হেল্প করে। প্রত্যেকটা পেশেন্ট, ইচ অ্যান্ড এভরি পেশেন্ট, আউটডোরে যে পেশেন্টই আসুক, তাদের অ্যাটলিস্ট স্টেথোটা একবার বুকে, হার্টের উপরে আর 2 সাইডে লাঙে বসাবে। সব পেশেন্ট সব ঠিক আছে, সমস্ত কিছু দেখে নিলাম, করে দিলাম, পেশেন্টটাকে ছাড়তে যাবো, তার আগে হঠাৎ মনে হয়েছে যে কানটা একবার দেখি পেশেন্টে, দেখা যাচ্ছে মারমার, ঠিক আছে? তো ইউ ক্যান সেভ দ্য লাইফ, ইউ ক্যান সেভ দ্য লাইফ লিটারালি। তো সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট কার্ডিওভাস্কুলার অ্যাজ ওয়েল অ্যাজ রেসপিরেটরি সিস্টেমের অসকালটেশনটা করে নেব। অন্য কিছু পালপেশন কিছু করার দরকার নেই, খালি অসকালটেশনটা ইজিয়েস্ট ওয়ে। স্টেথোস্কোপ গলায় আছে, খুলে নিয়ে লাগিয়ে দেখে নিলাম, সেই কারণে। আর লাস্টলি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে কিছু স্পেসিফিক জিনিস যেটা আমরা স্টেথোস্কোপের মাধ্যমে করতে পারি। আর পেরিফেরাল হাতে কিসে কিসে লাগে স্টেথোস্কোপ? নাম্বার 1 ব্লাড প্রেসার মেজারমেন্ট। কোন টাইপের ব্লাড প্রেসার মেজারমেন্ট? এখন যে আধুনিক সে মোর দ্যান 60% 70% ব্লাড প্রেসারের মেজারমেন্ট হয়, সেগুলো কিন্তু স্টেথোস্কোপ লাগে না, সেটা অসিলোমেট্রিক মেথডে হয়। অসিলোমেট্রিক মেথড, যে সমস্ত আমরা কম্পিউটার বেসড যে ডিজিটাল ব্লাড প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্টস গুলো এসছে, সেগুলো কিন্তু নট সো ব্যাড। আমরা অনেক সময় ভুল ধরনের বশবর্তী থাকি যে সেগুলো দিয়ে ঠিকঠাক ব্লাড প্রেসার আসে না, কিন্তু যদি ঠিকঠাক সেগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়, তাহলে ডেফিনেটলি দে আর অলসো ইকুয়ালি অ্যাকুরেট উইথ স্পিগমোমেনোমিটার, একই রকম অসিলোমিটার মানে ভাইব্রেশন অ্যাসেস করে। হ্যাঁ, ভাইব্রেশন অ্যাসেস করে, অনেক বেশি সংবেদী জিনিসপত্র থাকে, ভাইব্রেশন অ্যাসেস করে, সেই কারণে ঘন ঘন ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। তাহলে ওটা অসিলোমেট্রিক মেথড। প্যালপেটরি মেথডেও স্টেথোস্কোপ লাগে না, তাহলে বেসিক্যালি অন অ্যান্ড অনলি অসকালটেটরি মেথডে যদি আমরা ব্লাড প্রেসার মাপি, তাহলে স্টেথোস্কোপ লাগে। সেটা আমরা যখন ব্লাড প্রেসার মেজারমেন্ট করছি একটু পরে, তখনই আমরা ডিসকাশন করব। আচ্ছা, আর কি পেরিফেরাল সিস্টেমে আমরা স্টেথোস্কোপের ব্যবহার করতে পারি? যদি কোনো পেশেন্টের ব্রুই আমরা দেখতে চাই। ব্রুই, হোয়াট ইজ ব্রুই? হোয়াট ইজ সাফল? সুফলে, সুফলে অ্যাকচুয়ালি সুফলে বলে, সুফলে বা সফল থেকে সুফলেটাই ইউজ হয় বেশ, সুফলে। এক্স্যাক্টলি, যদি কোনো টার্বুলেন্ট ফ্লো হয় তাহলে যে আওয়াজটা পাই সেটা আমরা ব্রুই বলি। আর্টেরিয়াল ব্রুই ইউজুয়ালি, ভেনাস ব্রুই টার্মটাও অতটা ইয়ে নয়, কিন্তু আর্টেরিয়াল ব্রুই ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড সাফল ইজ অলসো সিমিলার থিং, যেটা অ্যাবনর্মাল বা নর্মাল হতে পারে। ধরুন ইউটেরাইন সাফল। ইউটেরাইন সাফল কখন বলি? যখন গ্রাভিড ইউটেরাস হয়। নর্মালি ইউটেরাসটা যতটা বড় হচ্ছে, সেই রেশিওতে সেই রক্তবাহটা কি ততটাই বড় হতে পারছে না। তাহলে ব্লাড ভেসেলস অতটা বড় হচ্ছে, রিল্যাক্স করছে, কিন্তু অতটাও রিল্যাক্স হতে পারছে না। অথচ ইউটেরাসে একটা হিউজ পরিমাণে গ্র্যাভিড ইউটেরাস রিল্যাক্স হচ্ছে, সেক্ষেত্রে ইউটেরাসের ব্লাড সাপ্লাই অনেক বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী ভেসেলসটা ন্যারো ডাউন হয়ে গেছে। সেখানে তাহলে কি হবে? সেটাকে তখন আমরা আর ব্রুই বলি না, সেটাকে বলি সুফলে। ঠিক তেমনি আর কোথায় আমরা সুফলে পাই? ফিজিওলজিক্যালি ম্যামারি গ্ল্যান্ডসে। যখন ল্যাকটেশন হয়, ডিউরিং ল্যাকটেশন হয়, ব্রেস্ট ডেভেলপ হয় এনর্মাস, তো সেক্ষেত্রে আমাদের ব্লাড ফ্লো বাড়ে, সে কারণে তখন আমরা ম্যামারি গ্ল্যান্ডস, ম্যামারি যে আর্টারিজ গুলো আছে সেখানে আমরা সাফলে পাই। এগুলো ছাড়া যেগুলো প্যাথোলজিক্যালি আমরা ব্রুই পেতে পারি, সেই ব্রুই যেমন যদি কোনো পেশেন্টের রেনোমেগালি হয় বা নট মেগালি, ধরুন কোনো পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস হচ্ছে, ভেরি নোটোরিয়াস থিং। যদি কোনো পেশেন্টের ইয়াং পেশেন্ট যার সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে, ব্লাড প্রেশার 200 বা 240 হয়ে গেছে, তার যদি আমরা কিডনির উপরে অবশ্যই আমাদের স্টেথোটা রাখতে হবে। যে কোনো পেশেন্টের সেকেন্ডারি হাইপারটেনশন, ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না, বা ফার্স্ট প্রেজেন্টেশনে ব্লাড প্রেশার 210, ইয়াং পেশেন্ট লেস দ্যান 40 বা লেস দ্যান 30, তাদের ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি স্টেথোটা একবার বসাতে হবে দুই দিকের কিডনিতে, যে কোন আমরা রেনাল ব্রুই পাচ্ছি কিনা। কোনো পেশেন্টের যদি হেপাটোমেগালি হয়, যদি লিভারটা বড় হয়ে যায়, তাহলে আমরা, তখনকার যুগে তো আল্ট্রাসাউন্ড ছিল না, তাহলে আমাদের এটা করোবোরেটিভ এভিডেন্স হিসেবে স্টেথোস্কোপ দিয়ে যদি আমরা হেপাটিক ব্রুই পাই, সেটাও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হতো। ঠিক আছে? আচ্ছা, আর কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে আমরা এক্স্যাক্টলি ইন্টেস্টিনাল বাউল সাউন্ড, সেটা দেখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কতক্ষণ দেখতে হবে আইবিএস দেখার জন্য? একটু ওই মানে ব্লাড প্রেশার মাপার জন্য বা এমনি চেস্ট অবজারভেট করার জন্য মিনিমাম 1 মিনিট বা অনেক সময় 10 মিনিটও আমাদের দেখতে হয় আইবিএস পুরোপুরি অ্যাবসেন্ট আছে সেটা বলার জন্য। প্লাস আইবিএস এর সাউন্ডস গুলো অনেক সময় সাটল হয়, তো পুরোপুরি অ্যাবসেন্ট হওয়া আর সাটল সাউন্ড থাকার মধ্যে অনেক ফারাক। আর তুমি আইলিয়াস বলতে পারবে না যদি সাটল সাউন্ড থাকে। তো আমরা আইবিএস দেখার জন্য স্টেথোস্কোপ ইউজ করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে, এটাও ইউএসডির আগের পিরিয়ডে, সেটা হলো যদি কোনো পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, সেই পেশেন্টের
যে ফুড ম্যাটেরিয়ালটা স্টোমাকেই থাকছে নাকি সেখান থেকে ডিস্টালে লোয়ার সরু লুমেনে চলে আসছে, সেটা ডায়াগনোসিস করার জন্য একটা জিনিস হতো, সেটাকে বলা হতো শাক্কাসন ফ্ল্যাশ। শাক্কাসন ফ্ল্যাশ হলো বোতলে জল আছে, যদি অর্ধেক থাকে বা জল থাকে তাহলে ঝাঁকালে একটা আওয়াজ পাওয়া যাবে, সেই আওয়াজটা আমরা স্টেথো দিয়ে বসিয়ে পেশেন্টটাকে ঝাঁকাতাম। তাহলে কানে স্টেথো লাগিয়ে পেশেন্টের উপর দিয়ে পেশেন্টটাকে ঝাঁকাবো, তাতে যদি সাউন্ড পাওয়া যায় তাহলে ইট ইজ পজিটিভ অফ সার্কাসন প্লাস। এই যে এটা নর্মাল ফাইন্ডিং, ক্যান ইট বি আ নর্মাল ফাইন্ডিং? না, লজিক নেই, ডেফিনেটলি নেই, এখনকার যুগের লজিক নেই, কিন্তু তখনকার যুগে তোমার হাতে আর কিছু নেই। তুমি জাস্ট ইমাজিন করো, তুমি ধরো না 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পার্সোনাল ফিজিশিয়ান, তাহলে তুমি কি করতে? তোমার কাছে না আল্ট্রাসাউন্ড আছে, না এক্সরে আছে, কিছুই নেই। তাহলে তো সেক্ষেত্রে তোমাকে তখন এগুলি করতে সার্কাসন প্লাসের কোনো ভ্যালু নেই। তার কারণ কি, তুমি যদি এখনই খালি পেটে থাকো, তোমাকে যদি 500 ml জল দিয়ে দেওয়া হয়, তুমি যদি ঝাঁকাও তাহলে দেখবে তোমার সার্কাসন প্লাস হচ্ছে। ইভেন আই মাইসেলফ ক্যান ফিল ইট। হ্যাঁ, তো যদি জল খাওয়ার পরে পরেই বাসে ওঠো, খারাপ রাস্তা থাকে, তাহলে ইউ ক্যান ফিল সার্কাসন প্লাস। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সার্কাসন প্লাস অনেক সময় আমরা প্লুরাল প্যাথোলজিতেও দেখি, যদি হাইড্রোনিউমোথরাক্স থাকে, অর্ধেক জল অর্ধেক হাওয়া, মানে সার্কাসন প্লাস হওয়ার জন্য ফাঁকাও থাকতে হবে, আবার জলও থাকতে হবে একটা লুমিনাল জায়গার মধ্যে বা একটা বড় জায়গার মধ্যে। সেটা যদি স্মল ইন্টেস্টাইনে থাকে তাহলে তো তুমি সার্কাসন প্লাস পাবে না। ঠিক তেমনি এখানে যদি হাইড্রোনিউমোথরাক্স থাকে বা হাইড্রোপায়োথরাক্স থাকে, সেখানে তুমি সার্কাসন প্লাস পজিটিভ পেতে পারো, বাট ডেফিনেটলি ইট ইজ সাম কাইন্ড অফ ইউজলেস নাউডেজ। তাহলে স্টেথোস্কোপ সেক্ষেত্রে ইউজ করতে পারি। কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনে আমরা দেখেছি এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ইন স্টেথোস্কোপ। অসকালটেশন, হোল অসকালটেশন, এখানে আমরা মার দেখা টাকা সমস্ত কিছু এখান থেকে করি। আর রেসপিরেটরি সিস্টেমে টাইপ নর্মাল ভেসিকুলার ব্রেথ সাউন্ড আছে কিনা বা আপনার কোনো সাউন্ড থাকলে তার ডেসক্রিপশন, ইন্সপিরেটরি নাকি এক্সপিরেটরি, যদি ইন্সপিরেটরি হয় তাহলে কখন ইন্সপিরেটরি, আর্লি, মিড না লেট, ইচ এন্ড এভরি পয়েন্ট আমরা জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ডায়াগনোসিস করতে পারি। তো স্টেথোস্কোপের রোল অনস্বীকার্য, and it will be your ornament after 1 year, রাইট? তারপরে আমরা ছোট্ট করে পড়বো আর 5 মিনিট, ঠিক আছে? ব্লাড প্রেশার মেজারমেন্ট। ব্লাড প্রেশারে ইনস্ট্রুমেন্টের প্রসিডিউর কি কি আছে? নাম্বার 1, না না না, আমি ইনস্ট্রুমেন্টেশনে বলছি, প্রসিডিউর বলছি। প্রসিডিউর মানে আই মিন হোয়াট আর দ্য কাইন্ড অফ ওয়ে ইউ ক্যান মেজার ব্লাড প্রেশার উইথ। নাম্বার 1 palpatory, নাম্বার 2 auscultatory, নাম্বার 3 oscillometric, নাম্বার 4 colorimetric। এখন যে সিস্টেমগুলো এসছে, অনেক আইফোনের অ্যাপস যেগুলো হয়তো ডেভেলপ করা হচ্ছে, যেগুলো পালসেশন দেখে কলোরিমেট্রিক ওয়েতে ওয়াচে ব্লাড প্রেশার মেজার করছে। এন্ড সেগুলো কতটা অ্যাকুরেসি আমাদের এখনো টাইম লাগবে অ্যাকুরেট হতে, কিন্তু ডেফিনেটলি ইট ইজ আ ওয়ে টু মেজার ব্লাড প্রেশার। কতটা সিস্টেমিক প্রেশার, কতটা, অনেক সময় এমন হতে পারে যে ক্যাপিলারি স্ট্রেন আমরা মেজার করতে পারছি, তাহলে যখন ডিউরিং সিস্টোলিক প্রেসারে যতটা ক্যাপিলারি স্ট্রেন হবে, ডায়াস্টোলিক স্ট্রেন হবে না। তো যদি আমি ক্যাপিলারি স্ট্রেন অ্যাসেস করতে পারি কোন একটা মেকানিজমে, তাহলে আমরা সেখানে ব্লাড প্রেসার রিড করতে পারবো। তো মেইনলি এখন অফ দি ইউজে এই 4খানা মেজারমেন্ট প্রসেস এসছে। তার মধ্যে ক্লিনিক্যালি রিলিভেন্ট ডেফিনেটলি অসিলোমেট্রি, সেখানে আমাদের বেশি কিছু করার নেই, বোতাম টিপে দেবো, মাঝে মাঝে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে মেশিনটাকে, বোতাম টিপে দেবো, সিস্টোলিক ডায়াস্টোলিক দুটো আমাকে দিয়ে দেবে। তাহলে আমাদের ক্লিনিক্যালি রিলিভেন্ট যেটা অ্যাজ এ ডক্টর আমরা যেটা করে বেশি স্যাটিসফ্যাকশন পাই, সেটা হলো কি প্যালপেটরি মেথড অ্যান্ড অসকালটেটরি মেথড। আচ্ছা, নাও কিছু প্রি রিকুইজিট আছে। একটা পেশেন্ট হুড় করে আসলো, স্যার আমার ব্লাড প্রেসারটা মেপে দিন, তার আমি ব্লাড প্রেসার মেপে দিলাম, ব্লাড প্রেসার অ্যারোনিয়াস আসবে। তাহলে স্ট্যান্ডার্ডাইজড একটা ওয়ে, যত নতুন নতুন গাইডলাইন আসছে তত বেশি তারা এই জায়গাটায় আরো বেশি ফোকাস করছে, যে কারণ ইট ইজ সো rampant to mislabel normotensive patient as hypertensive and put the patient on lifelong antihypertensive therapy, ঠিক আছে? অনেক অনেক rampant, তো সেইটা আমাদের ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। সেই কারণেই এই সমস্ত স্ট্যান্ডার্ডাইজেশন গুলো, নর্মাল হাইপারটেনশন হতে পারে, পেশেন্টের মাস্ট হাইপারটেনশন হতে পারে, পেশেন্টের হোয়াইট কোট হাইপারটেনশন হতে পারে। হোয়াইট কোট হাইপারটেনশন কি? ডক্টরের স্টেথোস্কোপ দেখি বা হোয়াইট জিনিস দেখে আমি হোয়াইট পরে নেই, তো সেক্ষেত্রে একটা অ্যাংজাইটির জন্য, সিম্পাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য ব্লাড প্রেশার বেড়ে যায়। সো ইট ইজ আ নোন থিং, হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াট ইজ মাস্ট হাইপারটেনশন, দ্যাট ইজ ফার মোর ডেঞ্জারাস। যে পেশেন্ট ইজ অ্যাকচুয়ালি হাইপারটেনসিভ, বাড়িতে গেলে হয়তো হাইপারটেনসিভ হয়ে যায়, কিন্তু যখনই চেম্বারে আসছে ওর ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে, অ্যান্ড ইউ ক্যান মিস হাইপারটেনসিভ পেশেন্ট। তাহলে আর কি হতে পারে? পেশেন্টের নকটার্নাল হাইপারটেনশন হতে পারে। নরমালি কি আমাদের সবারই ব্লাড প্রেশার কমে না বাড়ে? রাতে শুলে ব্লাড প্রেশার কমে, ব্র্যাডিকার্ডিয়া হয়, হার্ট রেটও কমে, কারণ সিম্পাথেটিক ড্রাইভ কমে, যে প্যারাসিম্পাথেটিক ড্রাইভ বাড়ে, আমরা আরাম করে রিল্যাক্স করে ঘুমাতে পারি, সেক্ষেত্রে ব্লাড প্রেশার লো হবে, হার্ট রেট লো হবে। কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যাদের এই রিল্যাক্সেশনটা হয় না, পেশেন্টের নাইট টাইম হাইপারটেনশন হয়, তাহলে তার ক্ষেত্রে এরোনিয়াস হতে পারে।
এই কারণে এখন যে নিউয়ার গাইডলাইন্স গুলো আসছে পুরো টিপিক্যাল 3 ধরনের ব্লাড প্রেসারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 1 নম্বর হলো অফিস ব্লাড প্রেসার, মানে আমার চেম্বারে বা তুমি হসপিটালে যে ব্লাড প্রেসারটা মাপছো সেটাকে অফিস ব্লাড প্রেসার বলা হয়। 2 নম্বর হলো হোম বেসড ব্লাড প্রেসার মনিটরিং, পেশেন্ট নিজে মেজার করবে, তাতে অ্যাটলিস্ট হোয়াইট কোট হাইপারটেনশনটা আমরা অ্যাভয়েড করতে পারবো। 3 নম্বর হলো অ্যাম্বুলেটরি ব্লাড প্রেসার মেজারমেন্ট। অ্যাম্বুলেটরি মানে হলো পুরো 24 আওয়ার্স। এবারে নকটার্নাল হাইপারটেনশন ধরার জন্য বেস্ট ওয়ে কোনটা হবে? অ্যাম্বুলেটরি, কারণ পেশেন্ট তো রাত্রে জেগে থাকছে না, রাত্রে জেগে থাকলে তো গেলই, সিম্পাথেটিক অ্যাক্টিভিটি আবার হয়ে যাবে, নিজে নিজে ঘুমিয়ে দেখতে পারবেন হাইপারটেনশন। তাহলে নকটার্নাল হাইপারটেনশন ডায়াগনোসিস করার জন্য অ্যাম্বুলেটরি ব্লাড প্রেসার মনিটরিং সিস্টেম আমাদের অ্যাকোয়ার করতে হবে। তো এগুলো একটু পরের লেভেলে তোমাদের অ্যাকচুয়াল প্র্যাকটিসে ঢুকে যাবে, তখন এগুলো আরো বেশি জানতে হবে। এখন আমরা জাস্ট সিম্পল অফিস ব্লাড প্রেসার কিভাবে মেজার করব সেটা আমরা জানতে চাইছি। তাহলে অফিস ব্লাড প্রেসার মেজার করার প্রিরিকুইজিট হলো কিছু পেশেন্ট রিলেটেড, কিছু এনভায়রনমেন্ট রিলেটেড, কিছু ডক্টর রিলেটেড, সবগুলোই আছে। পেশেন্ট রিলেটেড হলো পেশেন্ট স্মোকিং করবে না, অ্যালকোহল খাবে না, ঠিক আছে, পার্সোনাল অভ্যাস অনুযায়ী স্মোকিং করবে না, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 2 ঘন্টার মধ্যে স্মোকিং করবে না, অ্যালকোহল তো ডেফিনেটলি নয় লাস্ট 12 আওয়ার্সে, এবং পেশেন্ট রিল্যাক্স থাকবে। পেশেন্টকে মিনিমাম 5 মিনিট রেস্ট করে বসাতে হবে, কি পাটা নিচে, এভাবে আমি যেভাবে বসে আছি চেয়ারে, পাটা নিচে ড্যাঙ্গল করবে, আরাম করে ও বসে থাকবে, ঠিক আছে। তারপরে কি প্রিরিকুইজিট, কোনো টেনশন করা যাবে না, কুল কাম লাইট থাকবে, পুরো চারিদিকে ঝকঝক করছে লাইট, নো, একটু কুল কাম লাইট থাকবে। এই কারণে ডক্টর চেম্বারের কালার ইজ অলসো ইম্পর্টেন্ট। তুমি যদি একদিকে লাল, একদিকে হলুদ, একদিকে ম্যাজেন্টা, চেম্বার কালার বা ক্লিনিক কালার শুড বি হোয়াইট অর ডিম, সামথিং ডিমার, লাইট কালার হবে, কোনো এমন ঝকমকে কালার দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। সেক্ষেত্রে পেশেন্টের ড্রেসও ইম্পর্টেন্ট, এমন কিছু ড্রেস আমরা পরবো না যাতে পেশেন্টের ব্লাড প্রেসার বেড়ে যায়, ঠিক আছে, হোয়াইট কোট অ্যাজ ওয়েল এজ হোয়াট এভার। তো তারপরে কি করবো আমরা, পেশেন্টটাকে আশ্বস্ত করলাম, পেশেন্টকে বসলাম, 5 মিনিট রেস্ট নিলাম। ডিউরিং টেকিং দ্য ব্লাড প্রেসার মেজারমেন্ট আমরা পেশেন্টকে কথা বলবো না বা আমরা নিজেরা কথা বলবো না, এটা ডক্টরস ফ্যাক্টর, যে আমরা নিজেরাও কথা বলবো না, পেশেন্টকেও কথা বলবো না। অনেকে বলতে পারে ডক্টর কথা বললে অসুবিধা কি, এবার তুমি ওর ব্লাড প্রেসার মাপতে মাপতে বলছো আপনার ক্যান্সারও হতে পারে, সো ইচ এন্ড এভরি পয়েন্ট ডক্টর যাই বলে তাতেই পেশেন্টের কান খাড়া থাকে, তাহলে ডক্টর কথা বললে অ্যাটলিস্ট পেশেন্ট রিল্যাক্স থাকবে না। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ক্রুশিয়াল, একদম মেনশন ইন দি গাইডলাইন কি ডক্টর শুড নট টক, পেশেন্ট শুড নট টক, ঠিক আছে, এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে পেশেন্টের ব্লাড প্রেসার মাপলে ব্লাড প্রেসার মিনিমাম 2টো ভ্যালু নিতে হবে, 2টো বা 3টি, তারপরে তার আমরা গড় করবো, সিস্টোলিক ডায়াস্টোলিক আলাদা করবো, এইভাবে ব্লাড প্রেসারটা ইন জেনারেল মাপা হয়। এবার ডাইরেক্টলি আমরা পদ্ধতিতে যাচ্ছি কিভাবে ব্লাড প্রেসার মাপবো। সব থেকে তোমরা সবাই জানো, ফিজিওলজিতে পড়েছো, প্রথমে আমরা প্যালপেটরি মাপি, তারপরে অসকালটেটরি মাপি। প্যালপেটরি মাপার একটাই প্রসেস হলো যে হাইপারটেনশনের আপার লেভেলটা ডিসাইড করা, যে আমরা কাফটা কত দূর অবধি ওঠাবো। অনেক পেশেন্টের সরু হাত আছে, অনেক পেশেন্টের মোটা হাত আছে, বা অনেক পেশেন্টের ধরো যত বেশি তুমি প্রেসার দেবে তত বেশি এখানে লাগবে, বেশি ব্যথা হবে। তো সেক্ষেত্রে আমরা এমন আনডিউ প্রেসার দেবো না যেটা কোনো দরকার নেই। কোনো পেশেন্টের সিস্টোলিক তুমি প্যালপেটরি মেথডে দেখলে 140 বা 120, তার আমরা 140 বা 160 অবধি ব্লাড প্রেসারটা অসকালটেটরি মেথডে করার সময় যা তুমি প্যালপেটরিতে সিস্টোলিক ব্লাড প্রেসার পেয়েছো তার থেকে 20 মিলিমিটার এইচ বাড়াবে, তার বেশি বাড়াবে না, ঠিক। এই কারণে এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত ইম্পর্টেন্ট হলো অনেক সময় আমরা অসকালটেটরি মেথডে মিস করি কিছু জিনিস, খুব তাড়াতাড়ি যদি আমরা ডিফ্লেট করি তাহলে খুব তাড়াতাড়ি ফল করবে। অ্যাকচুয়াল ব্লাড প্রেসার যদি 200 হয়, দেখা গেল তুমি 160 এ প্রথম ডিপটা পেলে, তাহলে তুমি সিস্টোলিক কি লিখবে? 160 লিখবে। প্যালপেটরি মেথডে সেই চান্স নেই, তুমি সব সময় হাত দিয়ে রাখছো, তাহলে আস্তে আস্তে ডিপ্লেট করছো, আস্তে আস্তে ডিপ্লেট করে তুমি প্যালপেটরিতে দেখছো যে কখন তুমি পালসটা পাচ্ছ, সেক্ষেত্রে আস্তে আস্তেই ডিপ্লেট করা উচিত, সেখানে 2 মিলিমিটার প্রতি সেকেন্ডে ডিপ্লেট করা উচিত, ঠিক আছে। তো এই কারণে প্রথমে আমরা প্যালপেটরি করি। প্যালপেটরি মেথড করার উপায় কি, নিয়ম কি? একরকম ভাবে পেশেন্ট সাইডে বসে থাকবে, তুমি তার সাইডে থাকবে, তুমি কথা বলবে না, পেশেন্টের কথা বলবে না, পেশেন্ট 5 মিনিট রেস্ট নেবে। পেশেন্ট তার আগে মদ বিড়ি সিগারেট কিছু খায়নি, কাপটা দিলে, তারপরে প্রেসারটা পালসটা প্যালপেট করলে, প্রেসারটা আস্তে আস্তে বাড়ানোর পরে তুমি দেখলে যখন পজ হয়ে গেল, পজ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ বাড়াবে, কতটা বাড়াবে? 20 মিলিমিটার এইচে বাড়াবে, দিয়ে আবার সেটা আস্তে আস্তে ডিপ্লেট করবে, দিয়ে দেখবে কখন এটা অ্যাবসেন্স হচ্ছে, দুটো ইউজুয়ালি একই লেভেল হবে। দ্যাট ইজ ইউর প্যালপেটরি সিস্টোলিক ব্লাড প্রেসার। ডায়াস্টোলিক ব্লাড প্রেসার এটা মাপতে পারবে না, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার প্যালপেটরিতে মাপা যাবে না।
সালপেটারি মাপা হয়ে গেল। এরপরে আমরা অস্কালটেটরি মেথডে যাব। অস্কালটেটরি মেথডে আমাদের স্টেথো লাগাতে হবে 2 মিলিমিটার প্রতি সেকেন্ড। এবার এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা পরে বলছি। অস্কালটেটরি মেথডে আমরা লাগালাম, যত তো ধরুন ওখানে 120 তে পেয়েছিলাম সিস্টোলিক, তাহলে আমরা 140 অবধি ইনফ্লেট করব, তারপরে আস্তে আস্তে রিডিউস করব। রিডিউস করতে 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 যখন প্রথম সাউন্ডটা পাবো করোৎকপ 1, দ্যাট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার, করোৎকপ 4 বা 5, যখন সব সময় আমরা সাউন্ডটা শুনতে শুনতে হঠাৎ করে যখন অ্যাবসেন্ট হয়ে যাবে, সাউন্ডটা টার্বুলেন্সের সাউন্ডটা পাবো না, দ্যাট ইজ করোৎকপ 5। প্রেগন্যান্সিতে আমরা করোৎকপ 4 অবধি রাখি। করোৎকপ 4, 5 অতটা আমরা ডিলিনেট করতে পারি না, জাস্ট এটুকু জেনে রাখুন যখন অ্যাবসেন্ট হয়ে যাবে আওয়াজটা। সো দিস ইজ করোৎকপ 5 এর সঙ্গে কোলাবোরেট করে, এন্ড দিস ইজ নোন অ্যাজ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে দিস ইজ সিস্টোলিক, দিস ইজ ডায়াস্টোলিক, এটা পরপর 3বার করব, তার গড় নেব, দিয়ে দিস ইজ মাই ব্লাড প্রেশার, মোটামুটি একটা গড়। আচ্ছা, এবারে যে রেট অফ ডিফ্লেশন ইজ 2 মিলিমিটার প্রতি সেকেন্ডে। এটা তার থেকে বেশি হয়ে গেলে তুমি মিস করবে। যেটা নর্মাল ব্লাড প্রেশার যদি 180 হয়, সেটাকে তোমার 160 মনে হবে, 170 মনে হবে, কারণ যত তাড়াতাড়ি তুমি ডিফ্লেট করবে তত তাড়াতাড়ি তো পড়বে। তো মাঝের বিপি যে গ্যাপ, তার মধ্যে তো 0.8 সেকেন্ডের গ্যাপ থাকছে একটা পালসের সাথে আরেকটা পালসের। এবার 0.8 সেকেন্ডে যদি তুমি 20 মিলিমিটার এইচজি কমিয়ে দাও, তাহলে তোমার অ্যাকুরেসি কমে গেল 20 মিলিমিটার এইচজি। যেটা 200 হতো সেটা 180 হয়ে গেল, যেটা 180 হতো সেটা 160 হয়ে গেল। সেই কারণে 2 মিলিমিটার প্রতি সেকেন্ডে কমাতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি, তার মানে যদি পেশেন্টের হার্ট রেট ইরেগুলার থাকে, তাহলে পালস ভলিউমও ইরেগুলার হবে। সেক্ষেত্রে কোনো একটা আওয়াজ বেশি জোরে আসবে, কোনো একটা আওয়াজ কম জোরে আসবে। তো তুমি স্টেথোস্কোপে অনেক সময় ইনিশিয়াল যে উইকার পালসেশন গুলো আছে সেগুলো মিস করতে পারো। সেক্ষেত্রে তোমাকে আরো স্লোলি ডিফ্লেট করতে হবে। আরো স্লো, কত স্লো লেখা নেই, কিন্তু আইডিয়ালি ইট শুড বি মোর স্লোয়ার, লাইক 1 মিলিমিটার প্রতি সেকেন্ডে তুমি আস্তে 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 ডিফ্লেট করবে, করে তুমি ব্লাড প্রেশারটা নেবে। ওভার এক্সপিরিয়েন্স এটা আস্তে আস্তে হয়তো আরো তাড়াতাড়ি তোমরা করতে পারবে, কিন্তু তাড়াতাড়ি না করাই ভালো, যেটা গাইডলাইন সেটা তোমাদের মেনটেন করা উচিত, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু মেজার ব্লাড প্রেশার। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো পেশেন্ট, বিশেষ করে এল্ডারলি পেশেন্ট বা ইভেন ইয়াং পেশেন্টে যদি ব্লাড প্রেশার হাই পাও কোন একটা হাতে, বা কোন একটা হাতে লো পাও, তাহলে অবশ্যই অপোজিট সাইডের হাতেও তোমাকে দেখা উচিত। কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন আমরা 4 হাতে দেখি, 4 হাত পায়ে দেখি, 2 হাত 2 পাতে অ্যাঙ্কেলে দেখি, কিন্তু ফর মেডিসিন পারপাস, ফর এমবিবিএস স্টুডেন্টস, তোমাদের যদি এক সাইডে বেশি পাও, তাহলে আইডিয়ালি অপোজিট সাইডেও চেক করা উচিত। এক সাইডে যদি প্যাথোলজিক্যাল পাও, অপোজিট সাইডে ব্লাড প্রেশারটা চেক করা উচিত। ডেফিনেটলি যদি ওয়ার্ডে থাকে তাহলে পসিবল,